মাদাগাস্কারের জঙ্গলে নাকি পাওয়া যায় এক নরখাদক গাছ, যারা একটা জ্যান্ত মানুষকে নিমেষেই তাদের বাহু দিয়ে টেনে নিতে পারে তাদের উদরে। প্রাচীন মিশনারি পর্যটকদের বিবরণে বারবার পাওয়া গেছে তাদের কথা, পাওয়া গেছে তাদের হাতে আঁকা ছবি। সেই নরখাদক গাছের সন্ধানে ক্রিপ্টোজুলজিস্ট হেরম্যান আর সুদীপ্ত যাত্রা করে জল জঙ্গল অধ্যুষিত কুমির শিকারীদের গ্রামে। আর তারপর জন্ম 17 মে 1973, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। ছোটদের সব প্রতিষ্ঠিত পত্রিকাতেই লেখালেখি করেন তিনি, বড়দের জন্যও লেখেন। বহু সম্মাননা ও পুরস্কার ছাড়াও পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি প্রদত্ত উপেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কার। বলছি আমাদের প্রিয় লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কথা। আজ পড়তে চলেছি তারই লেখা মাদাগাস্কারের রাক্ষসে গাছ। এয়ারপোর্ট থেকে মাদাগাস্কারের রাজধানী আন্তানরিভোর রাস্তা ধরে হোটেলের পথে ছুটছিল সুদীপ্তদের গাড়ি। ঝাঁ চকচকে রাস্তা, দুপাশে আধুনিক দোকানপাট, শপিং মল, বড় বড় ঘরবাড়ি। রাস্তার মাঝে ফোয়ারা শোভিত আইল্যান্ড, রেলিং ঘেরা ফুটপাত। শহরটা বেশ সাজানো গোছানো। গাড়িতে বসে পথের দুপাশে দেখছিল সুদীপ্ত। মাঝে মাঝে সাইনবোর্ডে রাস্তার নাম লেখা আছে, বেশ অদ্ভুত খটমটে বিরাট বিরাট সব নাম, চট করে পড়া যায় না বা উচ্চারণও করা যায় না। যেমন আম্বেহি বাঙ্গানাকা, রাদিমারা সাকাকা, এইসব। ট্রাফিক সিগন্যালে কয়েক মুহূর্তের জন্য যখন গাড়ি থামছিল, তখন সুদীপ্ত পড়ার চেষ্টা করছিল সাইনবোর্ডের লেখা নামগুলো। একসময় সে হেরম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলল, খেয়াল করেছেন এখানকার রাস্তাঘাটের নামগুলো কেমন অদ্ভুত আর বিরাট? হেরম্যান হেসে বললেন, হ্যাঁ, খেয়াল করেছি। তাছাড়া মাদাগাস্কার নিয়ে কয়েকটা বইও পড়েছিলাম এ দেশটা সম্বন্ধে কিছু জানার জন্য। সেখানেও অদ্ভুত কিছু নাম পেয়েছি। যেমন 17 শতকে মাদাগাস্কারের যিনি রাজা ছিলেন তার নাম ছিল থানদিয়া নোম্পো নিমেরিনার। কি বিরাট নাম! অনেক কষ্টে নামটা মুখস্থ করেছি। সুদীপ্ত হেসে বলল, এ নাম উচ্চারণ করতেই তো আমার জিভ জড়িয়ে যাবে। হেরম্যান বললেন, আসলে ইন্দোনেশীয়, ফরাসি আর আফ্রিকান শব্দ মিলেমিশে এই নামগুলো তৈরি হয়েছে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপরাষ্ট্র এই মাদাগাস্কার আফ্রিকা মহাদেশে অবস্থিত হলেও আফ্রিকার জনজীবন, সংস্কৃতির চেয়ে এদেশের সংস্কৃতি অনেক বেশি মিল 5000 কিলোমিটার দূরের দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সঙ্গে। এদেশের ভাষাতে সে দেশের ভাষার প্রভাব সবচেয়ে বেশি। দশম দশকে এখানে প্রথমে আসে ইন্দোনেশিয়ানরা, চতুর্দশ শতকে আসে আফ্রিকানরা, আর ষোড়শ দশকে ফরাসিরা এসে দখল করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাদাগাস্কারে দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ সেনারা ঘাঁটি গাড়ে। 1960 সালে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করে এই দেশ। কথা বলছিল সুদীপ্তরা। হঠাৎ ড্রাইভার বেশ জোরে ব্রেক কষিয়ে থামিয়ে দিল গাড়ি। আশেপাশের গাড়িগুলো দাঁড়িয়ে পড়ল। কি হলো ব্যাপারটা? সামনের রাস্তার দিকে তাকাতেই অবাক হয়ে গেল সুদীপ্ত। লাল, নীল, হলুদ, সবুজ, যেন একটা রামধনুর স্রোত বেশ কিছুটা জায়গা নিয়ে প্রবাহিত হচ্ছে সামনের দিকে। গিরগিটির ঝাঁক। রাস্তা পেরোচ্ছে তারা। সংখ্যায় তারা কয়েক হাজার হবে। অদ্ভুত দৃশ্য। এই দৃশ্য আগে কোনোদিনও দেখেনি সুদীপ্ত। এত গিরগিটি! তবে ফুটপাত ধরে হেঁটে যাওয়া মানুষজন এই অদ্ভুত দৃশ্যের দিকে তাকাচ্ছে না দেখে সুদীপ্ত বুঝতে পারল, সম্ভবত তারা এই দৃশ্য দেখে অভ্যস্ত। সুদীপ্তের চোখে বিস্ময়ের ভাব খেয়াল করল ড্রাইভার। বলল, সারা পৃথিবীতে যত গিরগিটি আছে তার 75 ভাগ কিন্তু আমাদের এই মাদাগাস্কারেই আছে। এই দৃশ্য আপনারা এখানে বিভিন্ন সময়ে দেখতে পাবেন। এত গিরগিটি থাকলেও এদের মারা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, যে কারণে এদের জন্য খুব সাবধানে আমাদের গাড়ি চালাতে হয়। মিনিট খানেক সময় লাগলো সেই চলমান রামধনুর রাস্তা পেরোতে। তারপর আবার চলতে শুরু করলো সুদীপ্তদের গাড়ি।
হেরম্যান বললেন, এই দেশটাতে নানান বিরল প্রজাতির উদ্ভিদ ও পশু পাখি পাওয়া যায় বলে এই দেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ দ্য লিভিং ফসিল। যেমন লেমুর মাদাগাস্কার ছাড়া পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না, যে কারণে জীববিজ্ঞানী প্রকৃতিবিদরা এ দেশেই ছুটে আসেন। আমাদের সফরসঙ্গী প্রকৃতিবিদ রবার্টও এ কারণে এখানে এসেছেন। এরপর একটু থেমে হেরম্যান বললেন, হয়তো আমরা যার সন্ধানে এদেশে এসেছি সেই মানুষ খেকো গাছ সত্যিই আছে এদেশে, নইলে যুগ যুগ ধরে মাদাগাস্কারের রাক্ষসে গাছের গল্প চলে আসছে কেন? তার ইঙ্গিতও পেয়েছেন রবার্ট। সুদীপ্ত জানতে চাইল, বাইরের পৃথিবীতে এই নরখাদক গাছের গল্প ছড়ালো কিভাবে? হেরম্যান বললেন, দীর্ঘদিন ধরেই এই দ্বীপের আদিম জনগোষ্ঠীর মধ্যে এই মানুষ খেকো গাছের কথাটা প্রচলিত ছিল। তবে সভ্য পৃথিবীর সামনে মানুষ খেকো গাছের কথা তুলে আনেন প্রকৃতিবিদ এডমন্ড স্পেন্সর। পৃথিবীর বিখ্যাত এই প্রকৃতিবিজ্ঞানী 1874 সালে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড নামের সে সময়কার বিখ্যাত সংবাদপত্রে ম্যান ইটিং ট্রি অফ মাদাগাস্কার নিয়ে একটা প্রবন্ধ লেখেন। আর তার কদিনের মধ্যেই জার্মান প্রকৃতিবিদ কার্ল লিচের একটি অভিজ্ঞতার কথা তার ছাপার অক্ষরে প্রকাশিত হয় ওই গাছ সম্বন্ধে। তার বিবরণ সংক্ষেপে মোটামুটি এই রকম। একদিন লিচে নমুনা সংগ্রহের জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎই তিনি দেখতে পান একদল মকোডো আদিবাসী সদর্পণে কোথাও যাচ্ছে। মকোডোরা এ দ্বীপের অন্যতম প্রাচীন জনগোষ্ঠী। জঙ্গলে থাকে তারা। কৌতূহলবশত লিচে সদর্পণে তাদের অনুসরণ করেন। জঙ্গলের গভীরতম অংশে একটা ফাঁকা জায়গাতে তারা গিয়ে উপস্থিত হয়। মকোডোদের নেতৃত্বে ছিল তাদের উইচ ডক্টর বা জাদুকর পুরোহিত। চারপাশে জঙ্গল ঘেরা ফাঁকা জায়গাটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা অদ্ভুত দেখতে গাছ। সে গাছটা দেখতে পেয়ে নাকি মকোডোরা চিৎকার করে ওঠে, টেপ টেপ বলে। গাছটার বিবরণও দিয়েছেন লিচে। গাছের গুঁড়িটা অন্তত 8 ফুট উঁচু, কালচে ছাই রঙের মোটা গুঁড়ি। গাছটা অনেকটা দেখতে আনারস গাছের মতো। মাথাটা অনেকটা আকর্ষণ মতো পাতা দিয়ে ঢাকা। তার মধ্যে 8টা পাতার দৈর্ঘ্য 10-12 ফুট। অক্টোপাসের বাহুর মতো বা সুরের মতো দেখতে সেই পাতাগুলো গাছের মাথা থেকে নিচে মাটিতে লুটিয়ে আছে। তাদের রং কালচে সবুজ। মকড়োরা ধীরে ধীরে গাছটার দিকে গিয়ে তার হাত পাঁচেক দূরে থেমে যায়, যেখানে গাছের মাথা থেকে নেমে আসা বাহুর মতো পাতাগুলো পৌঁছবে না। এরপর জাদুকরের নির্দেশে মকড়োরা তাদের দলেরই একটা মেয়েকে ধরে বর্ষা ছোড়ার মতো তাকে ছুঁড়ে দেয় গাছের মাথায়। গাছের মাথা থেকে ঝুলতে থাকা পাতা বা শুঁড়গুলো লাফিয়ে মাথার দিকে উঠে গিয়ে নাগপাশের মতো জাপটে ধরে মেয়েটাকে। সুরের কঠিন নিষ্পেষণে ছটফট করতে থাকে মেয়েটা। গাছের মাথায় পাতাগুলো সরে গিয়ে উন্মোচিত হয় এক গহ্বর। বাহুগুলো আর মেয়েটা অন্তর্নিহিত হয় সেই গহ্বরে। তারপর দীর্ঘক্ষণ ধরে থরথর করে কাঁপতে থাকে গুঁড়ি সমেত গাছটা। দেখেই বোঝা যাচ্ছিল গাছটার ভিতরে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে সে সময়। কম্পন একসময় থেমে যায়। ধীরে ধীরে সেই বাহু বা অদ্ভুত সুরের মতো পাতাগুলো আবার গাছের মাথার গহ্বর থেকে নিচে নেমে এসে মাটিতে এলিয়ে পড়ে নির্জীবভাবে। অজগর শিকার গলর্ধকরণের পর যেমন এলিয়ে পড়ে থাকে, ঠিক তেমনি। ততক্ষণে তারা আরো স্ফীত হয়েছে। তাদের সবুজ ত্বকের ভেতর থেকে ফুটে বেরোচ্ছে লাল আভা। গাছের মাথা থেকেও গুঁড়ি বেয়ে চুইয়ে পড়তে থাকে গাছের রস মিশ্রিত রক্ত। মেয়েটার দেহের অন্তর্যন্ত্র। অসভ্য মকড়োরা তখন গাছের কাছে এগিয়ে গিয়ে সঙ্গে আনা কাঠের পাত্রে সেগুলো সংগ্রহ করতে থাকে, সম্ভবত তা খাবার জন্যে। পরে লিচে একজন মকড়োর সঙ্গে কথা বলে জেনেছিল এটা নাকি মকড়ো উপজাতিদের আত্মবলিদানের পদ্ধতি। পরবর্তীতে লিচে সে জঙ্গলে আরো বেশ কিছু অমন ছোট গাছ দেখেছিলেন। গাছগুলোর গহ্বরে নাকি আঠালো রস পরিপূর্ণ থাকে। একবার একটা গাছকে লেমুরও খেতে দেখেছিলেন তিনি। স্পেন্সর ছিলেন সর্বজন শ্রদ্ধেয় প্রকৃতিবিজ্ঞানী। তার আর লিচের বয়ান মানুষ খেকো গাছ সম্বন্ধে সারা পৃথিবীতে তোড়পাড় ফেলে দেয়। বেশ কিছু ধর্মপ্রচারক খ্রিস্টান মিশনারিও বিভিন্ন সময় ওই গাছের কথা বলেছেন।
আমেরিকার মিশিগান প্রদেশের গভর্নর অসবর্নও দ্য ল্যান্ড অফ ম্যান ইটিং ট্রি বলে একটা বিখ্যাত বইও লিখেছিলেন। একটানা কথা বলে হেরম্যান থামলেন। সুদীপ্ত তার কথা শুনে একটু ইতস্ত করে বলল, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানী বা জীববিজ্ঞানীরা তো এই মানুষ খেকো গাছের অস্তিত্বের কথা স্বীকারই করতে চান না। তার কথা শুনে হেরম্যান একটু ক্ষুব্ধভাবেই বললেন, যে কথাটা তোমাকে আগেও বেশ কয়েকবার বলেছি, সে কথা তোমাকে আবারও বলি। বিশ্ববিদ্যালয় বা সরকারি গবেষণাগারে ইঁদুর বা গিনিপিগ বা মটরশুঁটির গাছ নিয়ে কাজ করা আর সেমিনারে বক্তৃতা করা তথাকথিত ডক্টরেট ডিগ্রিধারী বৈজ্ঞানিকদের বক্তব্যের ওপর আমি খুব একটা আস্থাশীল নই। তাদের পুঁথিগত বিদ্যা অনেক সময় ভুল প্রমাণিত হয়েছে। একসময় তারা বিশ্বাসই করতেন না ইন্দোনেশিয়ার কেমোডো ড্রাগনের কথা। সেটা নাকি ছিল ইন্দোনেশিয়ার অশিক্ষিত মানুষের মন গড়া গল্প, বা আমাদের মতো ক্রিস্টোলজিস্ট অর্থাৎ যারা রূপকথার বা উপকথার প্রাণী বা উদ্ভিদ খুঁজে বেড়ান তাদের ধাপ্পাবাজি। অথচ একদিন প্রমাণিত হলো যে ইন্দোনেশিয়ার সুন্দর দ্বীপমালায় বহাল তবিয়াতে বিরাজ করছে সেই দানব সরীসৃপ। সভ্য পৃথিবীর পুঁথি পড়া বিজ্ঞানীরা বলতেন দানব অক্টোপাস, যারা জাহাজ ডুবিয়ে দিতে পারে, তারা নাকি নিছকই মাতাল নাবিকদের কালগপ্প। অথচ ক্রিস্টোজুলজিস্টরা সমুদ্রের গভীর অংশ থেকে তাদের চলমান ছবি তুলে এনে পুঁথি পড়া পণ্ডিতদের ধারণা ভ্রান্ত বলে প্রমাণ করলেন। মাত্র 100 বছর আগেও ইউরোপিয়ান পণ্ডিতরা বিশ্বাস করতেন না যে ক্যাঙ্গারুর মতো কোনো দ্বিগর্ভ প্রাণী আছে। প্লাটিপাস বা হংসচঞ্জু, অ্যান্টিলোপ প্রজাতির ওরিয়ক্সও তো একসময় অনেক জীববিজ্ঞানীর হাসাহাসির বিষয় ছিল। এই পৃথিবীর 1/3 কিন্তু এখনো মানুষের পাই পড়েনি। আধুনিক পৃথিবী উপগ্রহ চিত্রে তাদের অস্পষ্টভাবে দেখেছে মাত্র। তার মধ্যে আছে সমুদ্রের গভীরতম অংশ, উত্তরঙ্গ পর্বত কন্দর, গহীন অরণ্য প্রদেশ বা মরু অঞ্চল। এসব জায়গায় কোথায় কোন প্রাণী বা উদ্ভিদ লুকিয়ে আছে কে বলতে পারে। গত 100 বছরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে 100-এরও বেশি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান মিলেছে, আর উদ্ভিদের ক্ষেত্রে এর সংখ্যা আরও বেশি। এমন দিন হয়তো আসবে যেদিন হয়তো মানুষ খেকো গাছের অস্তিত্ব স্বীকার করে নেবে এই পৃথিবী। বোটানিক্যাল গার্ডেনের প্রাচীর বা কাঁটাতারের বেড়ার ঘেরাটোপে প্রদর্শিত হবে তার নমুনা। সুদীপ্ত বলল, আপনার বক্তব্য আমি মানছি, কিন্তু এর আগেও তো বেশ কয়েকবার অভিযান চালিয়েছেন উদ্ভিদ বিজ্ঞানীরা ওই গাছের খোঁজে, কিন্তু তার সন্ধান মেলেনি। হেরম্যান বললেন, হ্যাঁ, হয়েছে, কিন্তু হয়তো অনুসন্ধানকারীরা ওই দ্বীপরাষ্ট্রের বিশাল অরণ্যের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই পারেননি। এ ব্যাপারটা অনেকটা আফ্রিকার হীরের খনির সন্ধানের মতো। আছে ঠিকই, কিন্তু সবাই তার সন্ধান পায় না। হিমালয়ের তুষার চিতা বা দানব স্কুইডের সন্ধান কিন্তু মিলেছে বহুবার অভিযান চালাবার পর। সাদা গরিলার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। হয়তো বেশ কিছু ব্যর্থ অভিযানের পর আমরাই খুঁজে বার করলাম মাদাগাস্কারের মানুষ খেকো গাছকে। গতবার জাভাতে আগ্নেয় পর্বত অধ্যুষিত বনভূমিতে আমরা দুজন যে উরুক্ক দানব আহুল এর সন্ধান অভিযান চালিয়েছিলাম, শেষ পর্যন্ত তাকে সভ্য পৃথিবীর কাছে হাজির করতে না পারলেও কিন্তু তাকে চাক্ষুষ করেছি আমরা। সেটাই তো বড় ব্যাপার। আমরা তো আর অর্থের লোভে বা পুরস্কারের লোভে ওইসব প্রাণী বা উদ্ভিদদের খুঁজে বেড়াই না। খুঁজে বেড়াই মনের তাগিদে, তাদের খুঁজে বার করার নেশায়। নইলে তো আমি এসব অভিযানের পিছনে এত অর্থ ব্যয় না করে আমার দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে জীববিদ্যার অধ্যাপক হয়ে পড়তাম। একটা ডক্টরেট ডিগ্রি তো আমার আছেই। অথবা পারিবারিক ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায় লাখ লাখ ইউরো কামাতে পারতাম। আর তুমিও জীবনের ঝুঁকি নিয়ে এসব অভিযানে সামিল না হয়ে এই সময়টা অন্য কাজে ব্যয় করে অর্থ যশ পেতে পারতে। সুদীপ্ত হেরম্যানের কথা শুনে হেসে বলল, আপনার কথাগুলো আমি সমর্থন করি। আমাদের এখন পর্যন্ত অভিযানগুলোর সফল হোক বা না হোক, এক জীবনে কত অভিজ্ঞতা সঞ্চয় হলো বলুন তো। মানুষের জীবন তো একটাই। কখনো আমরা দুজন বরফের দেশের ছায়া মানুষ বা ইয়াতির সন্ধানে পাড়ি দিয়েছি তুষার ধবল হিমালয়ে, আফ্রিকার অন্ধকার অরণ্য প্রদেশে বা আহুলের খোঁজে জাভার জঙ্গলে, আবার কখনো গেছি দানব অক্টোপাসের খোঁজে মুক্ত আহরণকারীদের সঙ্গে অস্ট্রেলিয়ার সমুদ্রের গভীরে, অথবা গেছি প্রাণহীন মুক্তরাজ্যে
ইউনিকর্নের সোনার শিংয়ের খোঁজে। পাহাড়, অরণ্য, সমুদ্র, মরুভূমিতে কত বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হয়েছি আমরা, কত বিচিত্র পরিবেশ, কত বিচিত্র মানুষের সংস্পর্শে কতবার মৃত্যুকে ফাঁকি দিয়েছি আমরা। এক জীবনে অনেক কটা জীবনের স্বাদ পেয়েছি। অর্থ বা খ্যাতির পরিমাপে এর কোনো মূল্যই হয় না। এ অভিজ্ঞতা অমূল্য। সুদীপ্তরা কথা বলার ফাঁকে রাস্তা ছেড়ে গাড়ি প্রবেশ করলো হোটেল চত্বরে। মাঝারি মাপের একটা হোটেল, নাম গোল্ডেন লেমুর। পোর্টিকোতে এসে থামলো সুদীপ্তদের গাড়িটা। কয়েক সিঁড়ি বেয়ে উপরে উঠে কালো কাচ ঘেরা হোটেলের রিসেপশন রুম। তার ঠিক বাইরে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন এক ভদ্রমহিলা। পরনে খাকি প্যান্ট শার্ট, কোমরে চওড়া বেল্ট, পায়ে হাই হিল বুট। তার গায়ের রং আর মাথায় ছোট ছোট অসংখ্য বিনুনি করা কুঞ্চিত কেশদাম দেখেই বোঝা যায় যে ভদ্রমহিলা আফ্রিকান বংশোদ্ভূত। তার বয়স সম্ভবত 26-27 হবে। তাকে গাড়ির ভেতর থেকে দেখতে পেয়ে হেরম্যান বলে উঠলেন, আরে, রবার্ট দেখছি আমাদের অভ্যর্থনার জন্য বাইরে এসে দাঁড়িয়ে আছে। তার কথা শুনে একটু অবাক হয়ে গেল সুদীপ্ত। রবার্ট নামে একজন মার্কিন প্রকৃতিবিদ তাদের এই অভিযানে সামিল হবেন এবং তিনি সুদীপ্তদের এখানে আসার 2 দিন আগে এসেই অভিযানের বন্দোবস্ত করেছেন। এ কথা জানা ছিল সুদীপ্ত, কিন্তু তার নাম শুনে সুদীপ্তর ধারণা হয়েছিল তিনি কোনো মাঝবয়সী চোখে চশমা পরা বা দাড়িওয়ালা কোনো ভদ্রলোক হবেন। রবার্ট যে একজন তরুণী বা ভদ্র মহিলা, সুদীপ্ত তা ভাবেইনি। হেরম্যান সুদীপ্তর মনের ভাব পড়তে পেরে বললেন, ওর পদবী রবার্ট, পুরো নাম ডক্টর অ্যানা রবার্ট। মিশিগান ইউনিভার্সিটি থেকে উদ্ভিদবিদ্যায় ডক্টরেট। সুদীপ্তরা গাড়ি থেকে নামতেই ওপর থেকে নিচে নেমে এগিয়ে এসে হেরম্যানের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে অ্যানা বলল, তোমাদের কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা এই 2 দিনে করে ফেলেছি আমি। আগেরবার আমার এদেশে আসাটা নানাভাবে কাজে লেগে গেল। তবে বড় হোটেলে ব্যবস্থা করে নিই এই কারণে যে তোমরা তো আর এখানে বেশিক্ষণ থাকবে না। হেরম্যান এরপর রবার্টের সঙ্গে সুদীপ্তর পরিচয় করিয়ে দিলেন। ঝকঝকে হাসি হেসে সুদীপ্তর সঙ্গে সে করমর্দন করার পর সুদীপ্ত মৃদু হেসে বলল, আমি কিন্তু তোমার বা হেরম্যানের মতো উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যায় ডক্টরেট নই। আমি নিছক একজন অ্যাডভেঞ্চারিস্ট। অবশ্য হেরম্যানের সঙ্গে বেশ কিছু অভিযানে থাকার সুবাদে ইদানিং মাঝে মাঝে নিজেকে ক্রিপ্টোজুওলজিস্ট হিসেবে কোথাও কোথাও বলেও ফেলেছি। রবার্ট প্রত্যুত্তরে হেসে বলল, আরে, অ্যাডভেঞ্চারিস্টরাই তো প্রথমে সবকিছু আবিষ্কার করে, আমরা তাদের পথ ধরে হেঁটে যাই। আর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কথা বলছেন, আমি বছরখানেক আগে মধ্য আফ্রিকার এক অরণ্য প্রদেশে গিয়েছিলাম। সেখানে বান্টু জনগোষ্ঠীর কিছু মানুষ আছে যাদের অক্ষর জ্ঞান পর্যন্ত নেই, কিন্তু তারা আপনার দেয়া যে কোনো অচেনা গাছের পাতা হাতে নিয়ে ডলে তার রস বার করে গন্ধ শুঁকে বলে দিতে পারে ওই গাছ বা গাছের পাতার কোন ভেষজ গুণ আছে এবং তা কোন চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। আধুনিক ল্যাবরেটরিতে বৈজ্ঞানিকরা অনেক পরীক্ষার পর যে সিদ্ধান্তে উপনীত হন তা ওই লোকগুলো পাতার গন্ধ শুঁকেই নির্ভুলভাবে বলে দিতে পারে। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়, অভিজ্ঞতার দাম সবচেয়ে বড়। এই কথা শেষ হওয়ার পর রবার্ট সুদীপ্তদের হোটেলের ভিতরে নিয়ে চলল। যে গাড়িটা সুদীপ্তদের এয়ারপোর্ট থেকে নিয়ে এলো সেটা হোটেলেরই গাড়ি। ড্রাইভার মালপত্র নামিয়ে অনুসরণ করলো তাদের। নিজেদের ঘরে ঢুকে মুখোমুখি বসলো রবার্ট আর সুদীপ্তরা। রবার্ট তার রিস্টওয়াচের দিকে তাকিয়ে বলল, এখন সবে সকাল 9টা, ঘন্টা 3 বিশ্রাম নিতে পারবেন আপনারা। তারপর হোটেলের গাড়ি আমাদের নিয়ে যাবে কোনো একটা ডোমেস্টিক রানওয়েতে। সেখান থেকে একটা ফকার প্লেনে আমরা 300 মাইল দূরে একটা গ্রামে যাব। বিকাল নাগাদ আমরা গ্রামটাতে পৌঁছে যাব। সুদীপ্ত কৌতূহলী হয়ে জানতে চাইল, ওটা কি মকোডো উপজাতিদের গ্রাম? রবার্ট বলল, না, ওখান থেকে ম্যাঙ্গোকি নদীর অববাহিকা ধরে আমাদের পথব্রজে আরও 1 দিনের পথ যেতে হবে মকোডোদের গ্রামে পৌঁছাবার জন্য। ম্যাঙ্গোকি নদীর অববাহিকা জীববৈচিত্র্যে ভরপুর, জলা জঙ্গলপূর্ণ জায়গা।
এই দেশটা আফ্রিকা মহাদেশের অন্তর্গত হলেও এখানকার জঙ্গলে কিন্তু সিংহ বা চিতা নেই, তবে জলেতে কুমির আছে। জঙ্গলে নানা বিষধর সাপ আর বিষাক্ত গিরগিটি আছে, আর আছে নানা ধরনের লেমুর। ও অনেকটা বেড়ালের মতো দেখতে, আর তার সঙ্গে সঙ্গে জঙ্গলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ তো আছেই। হেরম্যান প্রশ্ন করলেন। তুমি ওই মকোডো গ্রামে এর আগে কয়দিন ছিলে? তুমি ওখানে ঠিক কি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলে? আর তোমাকে কেন আবার উৎসাহিত করছে আমাদের এই অভিযানে সামিল হতে? রবার্ট বলল, আমি কিন্তু ওই গ্রামের খোঁজে সেবার ওখানে যাইনি। আসলে ম্যাঙ্গোকির অববাহিকা ধরে বিভিন্ন উদ্ভিদের নমুনা সংগ্রহ করতে করতে ঘটনাচক্রে কিছুটা দিকভ্রষ্ট হয়েই মকরোদের গ্রামে পৌঁছে যাই আমি। আর আমার স্থানীয় গাইড ইদোজেল, সে এবারও আমাদের পথ প্রদর্শকের কাজ করবে। গ্রামের জনসংখ্যা কিন্তু বেশি নয়, আমি গতবার গুনে দেখেছিলাম। তাদের সংখ্যা ছিল মাত্র 37। তার মধ্যে নারীর সংখ্যা হলো 5 আর শিশু 2 জন। মকডোরা পৃথিবীর বিলুপ্তপ্রায় জনজাতির অন্যতম। যাই হোক, ওই গ্রামে গিয়ে আমি একটু অসুস্থই হয়ে পড়ি। সামনে জলা অধ্যুষিত ওই স্যাঁতসেঁতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যাই হয়েছিল আমার। 3 দিন আমাকে থাকতে হয় ওই গ্রামে। আপাত দৃষ্টিতে মকরো উপজাতির লোকেরা বেশ শান্ত প্রকৃতির, তবে তারা যে খুব সাহসী তার প্রমাণ আমি তাদের কুমির শিকারের সময় দেখেছি। জলার কুমির, গাছের লেমুরের মাংস আর ফলমূল খেয়ে তারা জীবন কাটায়। ওই গ্রামে আমার সঙ্গে টবু বলে একটা 20-21 বছরের মেয়ের পরিচয় হয়। আমি তাকে একটা রংচঙে পুঁথির মালা উপহার দেয়ায় সে আমার খুব অনুরক্ত হয়ে পড়েছিল একদিনের মধ্যেই। সময় পেলেই সে চলে আসতো আমার কাছে। তার বিজাতীয় ভাষা আমি কিছুটা বুঝতাম, কিছুটা বুঝতাম না, তবে টুকরো টুকরো শব্দ আর আকার ইঙ্গিতে কথা চলতো। বেশ হাসি খুশি একটা মেয়ে। 4 বেলার মধ্যেই তার সঙ্গে প্রায় বন্ধুত্ব গড়ে উঠেছিল আমার। কিন্তু 3য় দিনে খুব ভোরে, আলো তখনও ভালো করে ফোটেনি, তখন সে এসে হাজির হলো আমার কুড়েতে। তার চোখে মুখে কেমন যেন একটা বিষণ্ণতা। টাবু তার গলা থেকে আমার দেয়া মালাটা খুলে আমার হাতে ফেরত দিয়ে বলল, ওটা আর তার দরকার নেই। আমি অবাক হয়ে তার কারণ জানতে চাইলাম। সে তার জবাবে যা বলল, তার মধ্যে থেকে যতটুকু আমি বুঝলাম তা হলো, তাকে বনদেবতা বা বৃক্ষ দেবতার কাছে নিয়ে যাওয়া হবে। গ্রামের ভালোর জন্য স্বেচ্ছায় সে সেখানে যাচ্ছে। বনদেবতার কাছে গায়ের কোনো গহনা পরে যাওয়া যায় না। ইতিমধ্যে সে তার কাঠের গহনাগুলো খুলে ফেলেছে। আমি জানতে চাইলাম বনদেবতা কোথায় থাকেন, কিভাবে সেখানে যেতে হয়। টাপু জবাব দিল, সে জায়গাটা চেনে না। গ্রামের উইচ ডক্টর অর্থাৎ জাদুকর পুরোহিত তাকে নিয়ে যাবে সেই জায়গাটাতে। আমি প্রাথমিক অবস্থায় ব্যাপারটা নিয়ে তো ভাবিনি, তাই আমি তাকে বললাম, ঠিক আছে, মালাটা আমার কাছে থাক, আমি তো আজকের রাতও থাকবো। তুমি ফিরে এসে মালাটা ফেরত নিয়ে যেও, নইলে আমি মালাটা রেখে যাব অন্য কারো কাছে। এই কথা শোনার পর টাবু কিন্তু আর দাঁড়ালো না। বিষণ্ণ হেসে সে চলে গেল কুটিরের সামনে থেকে। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ভালো করে ফুটতেই আমি ঘরের বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম গ্রামের সবাই টাবুকে নিয়ে এগোচ্ছে যে ফাঁকা জমিতে গ্রামটা আছে তার লাগোয়া জঙ্গলের দিকে। আমিও কয়েক পা হাঁটলাম সেদিকে। জঙ্গলের প্রান্তসীমায় এসে দাঁড়িয়ে পড়ল সবাই। নারী, পুরুষ, শিশু সবাই একবার করে চুমু খেলো তাকে। মাথা ঝুঁকিয়ে সুর করে তার উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ ধরে একসঙ্গে কি যেন বলল সবাই। তারপর পুরোহিত আর কয়েকজন টাবু নামের মেয়েটাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের ভেতর। অন্যরা আবার সবাই গ্রামে ফিরে এলো। আমি তাদের একজনকে জিজ্ঞেস করলাম যে পুরোহিতরা কোথায় গেল। সে জবাব দিল, বনদেবতার কাছে। সারাদিন গ্রামটা কেমন যেন নিঝুম হয়ে থাকলো। সূর্য ডোবার কিছু আগে যারা জঙ্গলে গেছিল তারা সবাই ফিরল। তাদের মধ্যে টাবু নামের মেয়েটা শুধু নেই। সন্ধ্যা নামার পর গ্রামের মাঝখানে ফাঁকা জায়গাটাতে আগুন জ্বালিয়ে তাকে ঘিরে গ্রামের সবাই বসলো। পুরোহিত একটা পাত্র থেকে কি যেন একটা পানীয় খেতে দিলেন সবাইকে। আমার গাইড ইদোজেল পরে আমাকে বলেছিল,
যে ওই পানীয়টা নাকি সম্ভবত রক্ত ছিল, কারণ বাতাস থেকে একটা আষ্টে গন্ধ ভেসে আসছিল তার নাকে। তারপর সম্ভবত সঙ্গীত শুরু করলো মকররা। মাঝরাত পর্যন্ত কুঁড়ে ঘরে শুয়ে আমি শুনলাম সেই অদ্ভুত সঙ্গীত। কখনো সে সুর করে দ্রুত লয়, আবার কখনো বিষগ্ন অদ্ভুত এক সুর। তাই শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমরা গ্রাম ছাড়ব, তার আগে গিয়ে হাজির হলাম টাবু যে কুড়েতে থাকতো সেখানে। সে আর তার বাবা দুজনেই থাকতো সেখানে। আমি সেই কুড়েটাতে গিয়ে তাবুর বাবার হাতে মালাটা দিতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। কিন্তু এরপর সে নিজেকে সামলে নিয়ে হেসে বলল, টাবু আর ফিরবে না। বৃক্ষ দেবতা তাকে গ্রহণ করেছেন। গ্রামের সবার মঙ্গলের জন্য বৃক্ষ দেবতার কাছে নিজেকে উৎসর্গ করেছে টাবু। একটানা দীর্ঘক্ষণ কথা বলার পর থামল রবার্ট। তারপর টেবিলে রাখা জল খেয়ে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আসলে মাদাগাস্কারের মানুষ খেকো গাছের গল্প আগে আমি শুনলেও স্পেন্সার বা লিচের অভিজ্ঞতার কথা পড়া ছিল না আমার। তা জানলে তখনই হয়তো ব্যাপারটা বোঝার চেষ্টা করতাম, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতাম। হেরম্যান, ইন্টারনেটে তোমার রাক্ষসে গাছের খোঁজে অভিযান ও তাতে কোনো প্রকৃতিবিদ সঙ্গী হতে চান কিনা এই বিজ্ঞাপন পড়ার পরে আমি ওই গাছ সম্বন্ধে আগ্রহী হই এবং তথ্য সংগ্রহ করতে গিয়ে স্পেন্সরের আর লিজের লেখাটা প্রথম পড়ি। হেরম্যান হেসে বললেন, আমার ওই বিজ্ঞাপনটা নিয়ে কিন্তু বেশ হাসাহাসি হয়েছে ভদ্রমহলে। কেউ কেউ আমাকে পাগলও ঠাউরেছেন। যাই হোক, তোমার অভিজ্ঞতার সঙ্গে যে স্পেন্সর লিচের অভিজ্ঞতার কোনো যোগসূত্র আছে তা অস্বীকার করা যায় না। যেমন লিচের বক্তব্যেও ওই মানুষখেকো গাছের কাছে মেয়েরা নিজেদের উৎসর্গ করে বলে বলা হয়েছে, বলিদানের কথা বলা হয়নি। মেয়েটার বাবাও তো তোমাকে বলেছে যে মেয়েটা নিজেকে উৎসর্গ করেছে ওই বৃক্ষ দেবতার কাছে। আর মেয়েটাও তো তোমার কথা অনুযায়ী আগে থেকেই জানতো ব্যাপারটা। আমার ধারণা দীর্ঘদিন ধরে চলে আসা এই ঘটনার ফলে নারীর সংখ্যা কমার কারণেই মকরদের জনসংখ্যা এত হ্রাস পেয়েছে। মহিলা না থাকলে সন্তানের জন্ম দেবে কারা? আর কয়েক দশকের মধ্যেই হয়তো পৃথিবী থেকে মকর জনগোষ্ঠী হারিয়ে যাবে, আর তার সঙ্গে হারিয়ে যাবে তাদের প্রাচীন সংস্কৃতিও। সুদীপ্ত বলল, মকরদের জঙ্গল থেকে শহরে এনে তাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে পারে না সরকার, যাতে তাদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করা যায়? রবার্ট বলল, না, তা করা যায় না। কারণ মকররা আপনাদের দেশের আন্দামানের জারোয়া বা ব্রাজিলের আমাজন অববাহিকার মোচে জনগোষ্ঠীর মতো ইউনেস্কোর সংরক্ষিত তালিকাভুক্ত জনগোষ্ঠী। হস্তক্ষেপ করতে পারবে না অন্য কোনো দেশের সরকার। এইসব জনগোষ্ঠীকে তাদের বাসস্থান থেকে অন্য কোথাও তুলেও আনা যাবে না, যদি না তারা স্বেচ্ছায় আসতে চান। এমনকি যেহেতু তারা এখনো পরিপূর্ণভাবে সভ্য নয়, তাই দেশের ফৌজদারি আইনও তাদের উপর প্রযোজ্য নয়। ধরো, যদি কেউ আন্দামানের জড়োয়াদের বিষাক্ত তীরের আঘাতে অথবা ব্রাজিলের মোচোদের ব্লো পাইপে প্রাণ হারায়, তবে ঘাতকের কোনো বিচার হবে না সে দেশের আইনে। ফাঁসি তো অনেক দূরের কথা, 1 ঘন্টার জন্য আটক করা যাবে না জড়োয়া, মোচে বা মকরদের। সুদীপ্ত বলল, এবার বুঝলাম ব্যাপারটা। আফ্রিকার বুরুন্ডিতে সবুজ মানুষের সন্ধানে গিয়ে আমরা এমনই এক জনগোষ্ঠীর সঙ্গে ছিলাম। জাভাতেও এ ধরনের জনগোষ্ঠীর সংস্পর্শে এসেছি আমরা। রবার্ট এবার উঠে দাঁড়িয়ে বলল, এখন আমি যাচ্ছি, আমাকেও তৈরি হতে হবে। ঠিক 12টায় কিন্তু হোটেল ছাড়বো আমরা। আমাদের অভিযানে যেসব জিনিস সবার কাজে লাগবে, তাঁবু, রসদ ইত্যাদি আগে থেকেই গাড়িতে তুলে রাখবো। সুদীপ্ত আর হেরম্যানও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হেরম্যান তার উদ্দেশ্যে বলল, যাবার আগে তোমাকে শেষ একটা প্রশ্ন করব। তুমি প্রকৃতিবিদ ও উদ্ভিদ বিজ্ঞানী। একজন উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে তোমার কি মনে হয় যে অমন মাংসাশী গাছের অস্তিত্ব কোথাও থাকতে পারে? অত বড় কোনো গাছ যা মানুষকেও খেয়ে ফেলতে পারে? রবার্ট বলল, মাংসাশী গাছ যে পৃথিবীতে আছে তা আপনি আমি সবাই জানি। তার মধ্যে বিখ্যাত কোবরা লিলি, মাউস ইটিং পিচার প্ল্যান্ট, রেইনবো প্ল্যান্ট, বাটারওয়ার্টস, ইউট্রিকলেরিয়া, এইসব।
এদের মধ্যে মাউস ইটিং পিচার প্ল্যান্ট ছোট ইঁদুর খায়, আর অন্যান্যরা সব পোকা খায়। এখন পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বড় কার্নিভোরাস বা মাংসাশী গাছ হলো নেপেনথেস রজা। বের্নিওর মাউন্ট কিনাবলুর গভীর জঙ্গলে পাওয়া যায় ওই পিচার প্ল্যান্ট। তার মুখের ব্যাস 1.5 ফুট। ছোটোখাটো প্রাণীকে সে খেতে পারে, তবে অত বড় মাংসাশী গাছ থাকতে পারে বা পারে কিনা সে সম্বন্ধে চট করে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। এই বিপুল পৃথিবী কোথায় কি লুকিয়ে আছে তা আমাদের জানা নেই। আশা নিয়েই তো আমরা কোনো কিছুর সন্ধান করি। রবার্টের শেষ কথাটা বেশ ভালো লাগলো সুদীপ্তর। হেরম্যান বললেন, হ্যাঁ, আশাই তো আমাদের এগিয়ে নিয়ে চলে। একটু বিশ্রাম নিয়ে স্নান খাওয়া সেরে ঠিক বেলা 12টায় হোটেলের বাইরে বেরোলো সুদীপ্তরা। রবার্ট পোর্টিকোতেই গাড়ির মালপত্র উঠিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই তারা হোটেল ছেড়ে রওনা হয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রবার্ট পথে যেতে যেতে বলল, এদেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থা কিন্তু বেশ ভালো। তোমরা যেখানে নামলে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছাড়াও শুধু এখানে আরও 4টে ছোট ছোট এয়ারপোর্ট আছে দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছাবার জন্য। আসলে এ দেশটি বিভিন্ন শহর, জঙ্গল বা নদী দিয়ে ঘেরা। স্থলপথে সেখানে পৌঁছতে অনেক সময় লাগে, তাই আকাশপথে সেখানে যাওয়াটা সুবিধাজনক এবং তাতে খরচও কম হয়। ছোট্ট ডোমেস্টিক এয়ারপোর্টটা শহরের বাইরে। 8 ঘন্টার মতো সময় লাগলো সুদীপ্তদের সেখানে পৌঁছাতে। ছোট্ট লাউঞ্জে পাইলট অপেক্ষা করছিলেন তাদের জন্য। লোকটা রবার্টের পূর্ব পরিচিত। তার সঙ্গে মালপত্র লহরবহর নিয়ে টারম্যাকে প্রবেশ করলো সুদীপ্তরা। একপাশে ছোট্ট ছোট্ট প্লেন সার বেঁধে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে, ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিদের মতো। এয়ার ট্যাক্সি, 4 সিটার 2 সিটার প্লেন সবই আছে। তারই মধ্যে একটা 4 সিটার ফকার প্লেনে সুদীপ্তরা মালপত্র নিয়ে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে সংকেত মিলল আকাশে ওড়ার জন্য। সুদীপ্তদের নিয়ে ছোট ফকার প্লেনটা মাটি ছাড়লো অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য।